স্বাভাবিক মানুষের তুলনায় থ্যালাসেমিয়া রোগীদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা 52%। বাংলাদেশে প্রতি বছর 6,000 থেকে 8,000 বাচ্চা থ্যালাসেমিয়া নিয়ে জন্মগ্রহণ করে। ঢাকার বায়ুতে উচ্চ মাত্রার ক্যান্সার সৃষ্টিকারী উপাদান পাওয়া গেছে। প্রতি কিউবিক মিটারে লেড 1100, আর্সেনিক 32 এবং ক্যাডমিয়াম 18 ন্যানোগ্রাম। আর এগুলোই হলো সেই কাজ যেগুলো আপনাকে করতে হবে ক্যান্সার থেকে বাঁচার জন্য। ক্যান্সার নামটি শুনলেই আতঙ্কে জেগে ওঠে হাজারো প্রাণ। পৃথিবীতে যতগুলো অসংক্রামক ব্যাধি রয়েছে তার মধ্যে ক্যান্সার অন্যতম। ক্যান্সার এমন এক মহাব্যাধি যা শরীরে বাসা বাঁধলে মানুষ জেনে যায় তার মৃত্যুর ডাক চলে এসেছে। এটি জীবনের স্বপ্নকে ভেঙে চুরমার করে দেয়। অনেকের দৃষ্টিতে ক্যান্সার মৃত্যু ছাড়া আর কিছু নয়। আমেরিকান ক্যান্সার সোসাইটি এর এক জরিপে দেখা যায় প্রতি বছর 20 মিলিয়ন ক্যান্সার রোগী নতুনভাবে শনাক্ত হয় এবং সারা বিশ্বে 9.7 মিলিয়ন মানুষ ক্যান্সারে মারা যায়। বাংলাদেশের প্লেব্যাক সম্রাট খ্যাত এন্ড্রু কিশোর, জনপ্রিয় অভিনেত্রী পারভিন সুলতানা দিতি, ফরমার বাংলাদেশ ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল সহ অনেকেই ক্যান্সার নামক যুদ্ধে পরাজিত হয়েছে। বাংলাদেশের পাশের দেশ ভারতও তার ব্যতিক্রম নয়। ঋষি কাপুর, ইরফান খান সহ অনেক বলিউড অ্যাক্টর প্রাণ হারান এই প্রাণঘাতী ক্যান্সারের মাধ্যমে। প্রতি বছর খবরের পত্রিকায়, টেলিভিশনের পর্দায় হাজারো প্রতিবেদন ভেসে আসে ক্যান্সার সম্পর্কে। এই ক্যান্সার আসলে কি, কিভাবে এটি আমাদের দেহে বাসা বাঁধে, কেন এটি প্রতিকার করা এত কঠিন, এটি কিভাবে দমিয়ে রাখা যায়, এর সবকিছুই জানবো আজকের এই ভিডিওতে। আমাদের দেহ ট্রিলিয়নস কোষ নিয়ে গঠিত। দেহের ফান্ডামেন্টাল বেসিস হচ্ছে এই কোষ। কোষ থেকে টিস্যু, টিস্যু থেকে অঙ্গ, অঙ্গ থেকে তন্ত্র এবং এই তন্ত্র থেকে পরবর্তীতে এই বৃহৎ মানব দেহ গঠিত হয়। কোষ সাধারণত জীবদ্দশায় প্রয়োজন অনুযায়ী বৃদ্ধি ও বিভাজিত হয়। যখন কোষগুলি অস্বাভাবিক ড্যামেজ বা বয়স্ক হয়ে যায় তখন সাধারণত অ্যাপোপ্টোসিস প্রক্রিয়ার মাধ্যমে কোষগুলোর মৃত্যু ঘটে। অ্যাপোপ্টোসিস হচ্ছে প্রোগ্রাম সেল ডেথ। ভাবতে অবাক লাগে তাই না? দেহের প্রয়োজনে নতুন কোষ তৈরি হয়, আবার অপ্রয়োজনীয় কোষের মৃত্যুও ঘটে। আমরা জানি মাইটোসিস প্রক্রিয়ায় কোষগুলো একটি থেকে দুটি, দুটি থেকে চারটি, এভাবে ক্রমান্বয়ে অসংখ্য সম আকৃতির, সমগুণ সম্পন্ন এবং সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোষের সৃষ্টি করে। যখন এই প্রক্রিয়ায় কিছু ভুল হয় এবং অস্বাভাবিক হারে মাইটোসিস চলতে থাকে তখন নতুন কোষের জন্ম হয় এবং কোষগুলো নিয়ন্ত্রণের বাইরে বৃদ্ধি পেতে থাকে। তখন তাকে নিওপ্লাজিয়া বলে। নিও মিন্স নতুন, প্লাজিয়া মিন্স বৃদ্ধি, অর্থাৎ নতুন বৃদ্ধি। যে প্রক্রিয়ায় এই বৃদ্ধি তৈরি হয় তাকে নিওপ্লাজম বা টিউমার বলে। টিউমার দুই ধরনের হয়ে থাকে, একটি বিনাইন বা অক্ষতিকর যার সাপেক্স হিসেবে ওমা যুক্ত হয়, যেমন যদি গ্ল্যান্ড থেকে আসে এবং বিনাইন হয় তাহলে অ্যাডেনোমা, ফ্যাট সেল থেকে আসলে লিপোমা। কিন্তু এখন প্রশ্ন হলো, বিনাইন টিউমার কি দেহের জন্য ক্ষতিকর হতে পারে? হ্যাঁ, পারে। এটি যদি দেহের ভালনারেবল পার্ট যেমন ব্রেইনে হয় তখন সেটি আক্রমণাত্মক হতে পারে। এজন্য বলা হয়ে থাকে নির্দোষ মুখের আড়ালেও কুৎসিত প্রকৃতি লুকিয়ে থাকতে পারে। অপরটি ম্যালিগন্যান্ট বা ক্ষতিকর। যদি এটি এপিথেলিয়াল টিস্যু থেকে আসে তার শেষে কার্সিনোমা এবং মেসেনকাইমাল টিস্যু থেকে আসলে সার্কোমা যুক্ত হয়, যেমন অ্যাডেনোকার্সিনোমা, লাইপোসার্কোমা। আর এই ম্যালিগন্যান্ট টিউমারকেই ক্যান্সার হিসেবে অভিহিত করা হয়। ক্যান্সার ল্যাটিন শব্দ কার্ড থেকে আগত, কারণ এটি দেহের কোনো অংশকে জেদিভাবে আঁকড়ে ধরে। মেডিকেলে যে শাখায় ক্যান্সার নিয়ে আলোচনা করা হয় তাকে অনকোলজি বলে। ক্যান্সার একটি একক রোগ নয়, 200-এর বেশি প্রকারের হতে পারে, ডিপেন্ডিং অন এটি আমাদের দেহের কোন অংশ থেকে উৎপত্তি লাভ করে। স্মোকিং এর মাধ্যমে লাং ক্যান্সার, মাউথ ক্যান্সার, থ্রোট ক্যান্সার, প্যানক্রিয়াটিক ক্যান্সার এবং অ্যালকোহল কনসাম্পশনের মাধ্যমে 7টি আলাদা আলাদা ক্যান্সারের ঝুঁকি বাড়ে, যেমন লিভার ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, ইসোফেগাস ক্যান্সার। বর্তমানে মেয়েদের ব্রেস্ট ক্যান্সার ও সার্ভিক্স ক্যান্সার সবচেয়ে কমন। এছাড়াও হেড এন্ড নেক ক্যান্সার, ওরোফারিংক্স ক্যান্সার, স্টোমাক ক্যান্সার, কোলোরেক্টাল ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, স্কিন ক্যান্সার, ব্লাড ক্যান্সার, লিউকেমিয়া সহ নানা ধরনের ক্যান্সার রয়েছে। ম্যালিগন্যান্ট টিউমার মেটাস্টেসিসের জন্য সব থেকে বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে। সহজ ভাষায় যে অংশে এটি হয় তা থেকে দেহের অন্য অংশে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে মেটাস্টেসিস বলে। এখন প্রশ্ন আসতেই পারে, এটি কিভাবে ছড়ায়? এটি রক্তের মাধ্যমে, লসিকা যেটি কোষের মধ্যবর্তী স্থানে অবস্থান করে এবং বডি ক্যাভিটিতে সরাসরি আসার মাধ্যমে অন্য স্থানে ছড়িয়ে পড়তে পারে। গাড়ি সঠিকভাবে চালানোর জন্য যেমন ড্রাইভারের প্রয়োজন হয়, ঠিক তেমনি কোষগুলো কখন বৃদ্ধি হবে, কাজ করবে, বিভাজিত হবে এবং মরবে সেটি করার জন্য জিনের প্রয়োজন হয়। জিন কোষের নিউক্লিয়াসে অবস্থান করা এমন একটি ফ্যাক্টর যেটি জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। এখানে 4 প্রকারের জিন প্রধান ভূমিকা পালন করে। 1. গ্রোথ প্রমোটিং প্রোটো অনকোজিন, যেটি কোষ বৃদ্ধি হওয়ার জন্য ইনস্ট্রাক্ট দেয়। 2. গ্রোথ ইনহিবিটিং টিউমার সাপ্রেসর জিন, যেমন P53, যেটি টিউমার কোষের বৃদ্ধিকে বাধা দান করে। এক কথায় ক্যান্সারের জন্য
জন্য এটি সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করে। অনেক সময় এই P53 জিন দিয়ে কোষ বৃদ্ধি হচ্ছে কিনা, ডিএনএ রিপেয়ার হচ্ছে কিনা, অ্যাপোপ্টোসিস হচ্ছে কিনা এইসব নিয়ন্ত্রিত হয়ে থাকে বলে একে গার্ডিয়ান অফ জিনোম হিসেবে অভিহিত করা হয়। 3. জিনস দ্যাট রেগুলেট অ্যাপোপ্টোসিস, অর্থাৎ এই জিনগুলো নির্ধারণ করবে কোন কোষগুলো ড্যামেজ বা কোন কোষগুলোর সময় শেষ, এখন মরতে হবে। এটি অস্বাভাবিক ক্যান্সার কোষকে মারতে সাহায্য করে, যার কারণে ফিল্ট্রেশনের কাজটি এইসব জিন করে দেয়। 4. জিনস দ্যাট রেসপন্সিবল ফর ডিএনএ রিপেয়ার, এই জিনগুলো কোনো অংশে মিউটেশন হলে সেটি মেরামতের কাজ করে, অর্থাৎ কোষে এরা মেকানিক হিসেবে কাজ করে। কিন্তু কি হবে যদি এইসব জিন সঠিকভাবে কাজ না করতে পারে? কারা নিবে এইসব কাজের দায়িত্ব যদি এরাই ড্যামেজ বা এদের মধ্যে মিউটেশন হয়ে যায়? প্রকৃতপক্ষে কেউ এদের কাজের ঘাটতি পূরণ করতে পারবে না। তখন আমাদের কোষগুলো অস্বাভাবিক হারে বৃদ্ধি পাবে এবং ক্যান্সার নামক ভয়াবহ রোগ আত্মপ্রকাশ করবে। এবং ক্যান্সার আশেপাশের স্বাভাবিক কোষের বৃদ্ধি ও কাজকেও ব্যাহত করবে। ক্যান্সার হয় মূলত জিনের মিউটেশনের মাধ্যমে, যেমন BRCA1, BRCA2 জিন মিউটেশনের মাধ্যমে স্তন ও ওভারিয়ান ক্যান্সার হয়। এছাড়াও এই বছর সবচেয়ে বেশি মৃত্যু হয় লাং ক্যান্সারে। এই মিউটেশন কেন হয়? মিউটেশন দুটি কারণে হতে পারে। একটি ইনহেরিটেড মিউটেশন, অর্থাৎ মিউটেটেড জিন নিয়েই বাচ্চা জন্ম লাভ করে, আর অপরটি হলো অ্যাকুয়ার্ড মিউটেশন, অর্থাৎ জন্মের পর পারিপার্শ্বিক কিছু ফ্যাক্টরের কারণে জিনের মধ্যে পরিবর্তন আসে। এর মধ্যে রয়েছে 1. এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, ইনফেকশিয়াস এজেন্ট, হেপাটাইটিস বি, সি ভাইরাস এবং ওবেসিটি এর জন্য লিভার ক্যান্সারের ঝুঁকি অনেকাংশে বেড়ে যায়। স্মোকিং এর মাধ্যমে অনেক ধরনের ক্যান্সার হয়, তবে এর মাধ্যমে 90% লাং ক্যান্সার হয়। অ্যালকোহল, এটি লিভার ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয়। ডায়েটের নামে এক্সট্রা পাউন্ড, হার্বাল, আনহাইজেনিক খাবার কোলোরেক্টাল ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয়। এনভায়রনমেন্টাল কার্সিনোজেন্স, ইউভি রে তরঙ্গ দৈর্ঘ্যের ভিত্তিতে 3 ভাগে ভাগ করা হয়: UVA, UVB, UVC। এর মধ্যে ধারণা করা হয় UVB আমাদের দেহে কিউটেনিয়াস স্কিন ক্যান্সার সৃষ্টি করতে পারে। UVC ডাইরেক্ট কার্সিনোজেনিক হওয়া সত্ত্বেও ক্যান্সার করতে পারে না, কারণ আমাদের বায়ুমণ্ডলের ওজোন স্তর এটিকে ফিল্টার করে দেয়। এছাড়া ভারী ধাতু যেমন মার্কারি, আর্সেনিক, লেড, নিকেল, ক্রোমিয়াম এর কারণে জিনগত পরিবর্তন সাধনের মাধ্যমে ক্যান্সার হতে পারে। আর এই কারণে বাংলাদেশের যেসব অঞ্চলে টিউবওয়েলের পানিতে আর্সেনিক বেশি পরিমাণে পাওয়া যায় সেখানে ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। দ্য ডেইলি স্টার পত্রিকার এক প্রতিবেদনে দেখানো হয় ঢাকার বায়ুতে উচ্চ মাত্রায় ক্যান্সার সৃষ্টিকারী উপাদান পাওয়া গেছে। প্রতি কিউবিক মিটারে লেড 1100, আর্সেনিক 32 এবং ক্যাডমিয়াম 18 ন্যানোগ্রাম। 2. ক্যান্সার হওয়ার অন্যতম একটি কারণ হলো এজ। এজ যত বেশি হয় জিনের মিউটেশন হওয়ার পসিবিলিটি তত বাড়ে। এছাড়া বয়স বাড়ার সাথে সাথে আমাদের ইমিউনিটিও কমতে থাকে। ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট এর মতে ক্যান্সার আক্রান্ত পেশেন্ট এর মধ্যে 60% মানুষ 65 বছর বা তার ঊর্ধ্বে। বয়সের সাপেক্ষে প্রতি 1 লাখ মানুষের মধ্যে কতজনের ক্যান্সার হয় সেটি গ্রাফে দেখলে বোঝা যায় কিভাবে গ্রাফ বাড়তে থাকে। এবং ম্যাক্সিমাম ইনসিডেন্স 85 থেকে 89 বয়সের মধ্যে হয়। আপনি কম বয়সে ডেঙ্গু বা ম্যালেরিয়া দ্বারা আক্রান্ত হয়ে মরে গেলেন, অথবা আপনি এতদিন বাঁচলেন যে ধীরে ধীরে একজন ক্যান্সার রোগীতে পরিণত হলেন। You either die from malaria or you live long enough to see yourself become cancer patient. উন্নত দেশে অন্যান্য রোগ কম থাকায় মানুষ বেশি দিন বাঁচে, আর বেশি দিন বাঁচায় উন্নত দেশে ক্যান্সার বেশি দেখা যায় বয়সের কারণে। ইন্ডিয়ার কুইন সিনেমাতে দেখানো হয় গুপ্তা আঙ্কেলের ক্যান্সার হওয়ার দৃশ্য। गुप्ता अंकल को ना कैंसर हो गया। उन्होंने कभी शराब नहीं पी, सिगरेट नहीं पी, फिर भी कैंसर हो गया। इससे अच्छा तो पी लेते। তিনি স্মোকিং, অ্যালকোহল না খাওয়া সত্ত্বেও তার ক্যান্সার হয়। বাস্তব জীবনে এই প্রশ্নটাই আমাদের মাথায় ঘুরপাক খায়। সিগারেট খেলাম না, অ্যালকোহল খেলাম না, এরপরেও ক্যান্সার কেন? কিন্তু দুঃখজনক হলেও সত্যি এর জবাব হলো ইনহেরিটেড মিউটেশন অথবা পরিবেশের অন্য কোনো ফ্যাক্টর দ্বারা জিনগত পরিবর্তন সাধিত হওয়া। কিছু কিছু রোগ ক্যান্সারের ঝুঁকি অনেকাংশে বাড়িয়ে দেয়। এর মধ্যে অন্যতম বিটা থ্যালাসেমিয়া মেজর। এটি এক ধরনের জেনেটিক ব্লাড ডিসঅর্ডার। এর কারণে দেহ সঠিকভাবে হিমোগ্লোবিন ও রেড ব্লাড সেল প্রডিউস করতে পারে না, যার কারণে এসব রোগীদের সারা জীবন ব্লাড ট্রান্সফিউশনের দরকার হয়। তার ডেইলি স্টার থেকে পাওয়া তথ্য মতে ধারণা করা হয় বাংলাদেশে প্রতি বছর 6000 থেকে 8000 বাচ্চা থ্যালাসেমিয়া নিয়ে জন্মগ্রহণ করে। স্বাভাবিক মানুষের তুলনায় থ্যালাসেমিয়া রোগীদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা 52%। 12 অক্টোবর 2024 প্রথম আলো পত্রিকায় হাতের নাগালে শ্বেতার জীবন শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়, যেখানে তরুণ কবি শ্বেতা জন্ম থেকে বিটা থ্যালাসেমিয়া মেজরে আক্রান্ত হন। 2023 সালে জুন মাসে তার লিভার ক্যান্সার ধরা পড়ে। থ্যালাসেমিয়া ছাড়াও এইডস ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেক বাড়িয়ে দেয়। ক্যান্সারের ট্রিটমেন্টে আসার আগে স্টেম সেল সম্পর্কে ধারণা নেওয়া যাক, কেননা ক্যান্সার সেলের সাথে স্টেম সেলের অনেক গভীর সম্পর্ক আছে। এই স্টেম সেল আসলে কি? স্টেম সেল হলো এমন কোষ যার মাধ্যমে অন্য কোষের সৃষ্টি হয়। এটি নিজেকে ভিন্ন ভিন্ন কোষে রূপান্তরিত করতে পারে, এর সাথে সাথে নিজেকেও স্টেম সেল রেপ্লিকেট করতে পারে। এটি সেই সেল যার মাধ্যমে ব্লাড সেল, স্কিন সেল, মাসেল সেল তৈরি হয়। এই সেলই ড্যামেজ টিস্যুকে রিপেয়ার করতে পারে, আর এই কারণে ব্লাড ক্যান্সার এবং ব্লাড ডিসঅর্ডারের জন্য স্টেম সেল অনেক অত্যাবশ্যক। প্রেগন্যান্সি এর শুরুতে যখন জাইগোটটি ব্লাস্টোসিস্টে কনভার্ট হয় তখন ব্লাস্টোসিস্টে থাকা কোষকে এমব্রিয়নিক স্টেম সেল বলা হয়। এটি এমন একটি সেল যেটি দেহের যে কোনো কোষে রূপান্তরিত হওয়ার
সক্ষমতা রাখে। অ্যাডাল্টের স্টেম সেলকে সোমাটিক স্টেম সেল বলা হয়। এটি শরীরে যে টিস্যু বা অঙ্গে থাকে সেই হিসাবে নিজেকে ডিফারেন্সিয়েট করে। যেমন ব্রেইনের স্টেম সেল শুধু নিউরনে, স্কিনের স্টেম সেল শুধু স্কিন সেলে এবং আমাদের ব্লাড স্টেম সেল শুধু ভিন্ন ভিন্ন ধরনের রক্তকোষে রূপান্তরিত হতে পারে। ওভারঅল আমাদের দেহে 400 ভিন্ন ভিন্ন ধরনের সেল রয়েছে, যেমন রেড ব্লাড সেলস, হোয়াইট ব্লাড সেলস, নার্ভ সেলস, ফ্যাট সেলস, স্কিন সেলস। ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনের একটি জরিপে দেখা যায় আমাদের দেহের টোটাল কোষ সংখ্যা 30 থেকে 37 ট্রিলিয়ন। শিশুতে 17 ট্রিলিয়ন, এভারেজ অ্যাডাল্ট ফিমেলে 28 ট্রিলিয়ন, এভারেজ অ্যাডাল্ট মেলে 36 ট্রিলিয়ন কোষ থাকে। প্রতিদিন আমাদের দেহে বিলিয়নস অফ সেল মরে আবার নতুন ভাবে তৈরি হয়, অর্থাৎ আমাদের দেহের টোটাল নাম্বারের 1% কোষ রিপ্লেসড হয়ে থাকে। সুতরাং আমাদের দেহের সময়ে সময়ে এই পরিবর্তনগুলো বা রিজেনারেশন ক্যাপাসিটি স্টেম সেলের মাধ্যমে সংঘটিত হয়। ভিন্ন ভিন্ন টিস্যু রিজেনারেশন অ্যাক্টিভিটি ওই টিস্যুর স্টেম সেল দ্বারা পরিচালিত হয়। তবে এই রিজেনারেশন অ্যাক্টিভিটি এক এক টিস্যু বা অঙ্গের এক এক রকম হয়ে থাকে। যেমন যকৃতের এই অ্যাক্টিভিটি অনেক বেশি। যকৃৎ বা লিভারের যদি 90% কেটে ফেলে দেওয়া হয় তাহলে সেটি পুনরায় আগের অবস্থায় ফিরে আসতে পারে। অর্থাৎ আমাদের দেহের লিভার টিকটিকি এর পুজের মতো কেটে ফেলে দিলেও পুনরায় গ্রো করতে পারে, কিন্তু এটির অর্থ এই নয় যে এটির কোনো অস্বাভাবিকতা দেখা দিতে পারে না। এছাড়া আমাদের স্কিন সেল খুব দ্রুত রিজেনারেট করতে পারে, আর এই কারণে স্কিনে কোনো ক্ষতি হলে সেটি কম সময়ের মধ্যেই পূরণ হয়ে যায়। ক্ষুদ্রান্তের অ্যাপিথেলিয়ামগুলো 4 থেকে 7 দিনের মধ্যেই রিজেনারেট করতে পারে। রেড ব্লাড সেল প্রতি সেকেন্ডে 2 থেকে 3 মিলিয়ন তৈরি হতে পারে এবং প্রতি 120 দিন অন্তর অন্তর এগুলো প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়। অপরদিকে আমাদের মস্তিষ্কের কোষগুলো ছোট থাকা অবস্থায় বিকশিত হয়ে যায়। নিউরনের সেন্ট্রিওল না থাকায় এটি বিভাজিত হতে পারে না, কিন্তু রিসেন্ট গবেষণায় বলা হয় ব্রেনের 2টি অংশে লিমিটেড নিউরোজেনেসিস হয়। একটি হিপ্পোক্যাম্পাস যেটি মেমোরি, লার্নিং, ইমোশনস এ সাহায্য করে, অপরটি অলফ্যাক্টরি বাল্ব যেটি ঘ্রাণ বা স্মেলের জন্য দায়ী। In the hippocampus and in the olfactory bulb, there are two regions where new neurons are made throughout life. মস্তিষ্ক ছাড়াও স্পাইনাল কর্ড, হার্ট, জয়েন্টস এর রিজেনারেশন ক্যাপাসিটি অনেক কম। এই কারণে এইসব জায়গায় কোনো ক্ষতির সম্মুখীন হলে সেটি আমাদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। এবার ক্যান্সারের ট্রিটমেন্টে ফিরে আসা যাক। ক্যান্সারের ফেমাস ট্রিটমেন্ট হচ্ছে কিমোথেরাপি। পাওয়ারফুল কেমিক্যালের সাহায্যে ক্যান্সার কোষকে ধ্বংস করার এই প্রসেসকে কিমোথেরাপি বলা হয়। এই কিমোথেরাপির সবচেয়ে খারাপ দিকটি হচ্ছে ক্যান্সার কোষের সাথে সাথে এটি দেহের স্বাভাবিক কোষকেও ধ্বংস করে দেয়। কিমোথেরাপি এর কেমিক্যাল বিভাজনের মধ্যবর্তী কোষগুলোকে টার্গেট করে। এতে ক্যান্সার সেলের পাশাপাশি দেহের ফাস্ট রিজেনারেটিং সেল গুলো হামলার শিকার হয়। আর হেয়ার ফলিকল সেল, ইন্টেস্টাইনের এপিথেলিয়াল সেল এর ফাস্ট রিজেনারেটিং অ্যাক্টিভিটি থাকার কারণে কিমোথেরাপি নিলে মাথার চুল পড়ে যায়। ডাইজেস্টিভ প্রবলেম যেমন নজিয়া, ডায়রিয়া হয়। যেহেতু আমি আগেই বলেছিলাম এন্টেরোসাইট ফাস্ট রিজেনারেটিভ কোষ, এছাড়া আমাদের বোন ম্যারো সেলও ধ্বংস হয়ে যায়। হাড্ডির মধ্যে 2 ধরনের বোন ম্যারো থাকে। একটি পিট বা ইয়েলো বোন ম্যারো যেটি থেকে ফ্যাট, কার্টিলেজ, বোন সেল উৎপত্তি লাভ করে। অন্যটি রেড বোন ম্যারো যেখান থেকে রক্তকোষ, রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল ও প্ল্যাটিলেটে রূপান্তরিত হয়। ব্লাড সেলও ফাস্ট রিগ্রোয়িং সেল হওয়ার কারণে ড্যামেজড বা ধ্বংস হয়ে যায়। রেড ব্লাড সেল কম হওয়ার কারণে অ্যানিমিয়া হয়। হিমোগ্লোবিন লেভেল অনেক নিচে নেমে যায়। দেহের কোনো অংশ কেটে গেলে প্লেটিলেট 7 থেকে 9 মিনিটের মধ্যে রক্ত জমাট বাঁধায়। প্লেটিলেট এর পরিমাণ কমে যাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণ দেখা যায়। হোয়াইট ব্লাড সেল দেহের প্রতিরক্ষা তথা ইমিউনিটি দেয়। যদি হোয়াইট ব্লাড সেল এর পরিমাণ কমে যায় তাহলে আমাদের ইমিউনিটিও কমে যায় এবং আমরা সহজেই রোগ আক্রান্ত হয়ে পড়ি। আর ঠিক এই কারণের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকগণ কেমোথেরাপির সময় ব্যালেন্স নিউট্রিশন ডায়েট খেতে বলেন, পর্যাপ্ত ঘুম দিতে বলেন, স্ট্রেস থেকে বিরত থাকতে বলেন, ফুড হাইজিন মেনে চলতে বলেন, মাস্ক পরতে এবং খাবার আগে ও পরে হ্যান্ড ওয়াশ নিতে বলেন, নিয়মিত ব্যায়াম করতে বলেন। আর এই কারণে বলিউড অ্যাক্টর সঞ্জয় দত্ত যখন ক্যান্সারের জন্য কিমোথেরাপি নিতেন তখন তাকে এক্সারসাইজ করতে দেখা যায়। এই লেভেলের ডেডিকেশন দরকার ক্যান্সারের সাথে মোকাবিলার জন্য। হয়তো এর জন্যই তিনি এখন সুস্থভাবে তার জীবন পরিচালনা করতেছেন। কিন্তু এখন প্রশ্ন আসে কেমোথেরাপি এর জন্য যে রক্তকোষগুলো ধ্বংস হয়ে যায় সেগুলো কিভাবে রিস্টোর হয়? এটি করা হয় স্টেম সেল ট্রান্সপ্ল্যান্টের মাধ্যমে, যাকে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টও বলা হয়। ব্লাড ক্যান্সার ও ব্লাড ডিসঅর্ডার পেশেন্টদের জন্য এটি করা হয়। এটি 2 প্রকার। প্রথমটি অটোলোগাস স্টেম সেল ট্রান্সপ্ল্যান্ট, যেখানে পেশেন্টের সুস্থ স্টেম সেলই তাকে দেওয়া হয়। অপরটি হচ্ছে অ্যালোজেনিক স্টেম সেল ট্রান্সপ্ল্যান্ট। এক্ষেত্রে ডোনারের প্রয়োজন হয়, কারণ পেশেন্টের দেহে স্টেম সেল এর পর্যাপ্ত মাত্রা থাকে না। রক্ত দান করতে গেলে যেমন রক্তের গ্রুপ জানতে হয়, ঠিক তেমনি এক্ষেত্রে HLA অর্থাৎ হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন টাইপিং। ভাই বোনদের মধ্যে এই ম্যাচ হওয়ার সম্ভাবনা 25%। বাবা মায়ের মধ্যে ম্যাচ হওয়ার সম্ভাবনা নেই, কারণ আমাদের কিছু বৈশিষ্ট্য বাবা থেকে আর কিছু বৈশিষ্ট্য মা থেকে আসে। যেহেতু আমরা জানি স্টেম সেল পুনরায় রিগ্রো করতে পারে, তাই ডোনারের এই প্রক্রিয়ায় কোনো সমস্যার সৃষ্টি হয় না। বলা হয়ে থাকে প্রতিকারের থেকে প্রতিরোধই উত্তম। যেসব কারণে আমাদের ক্যান্সার হয় সেসব কারণ থেকে বাঁচতে পারলে আমাদের ক্যান্সার প্রতিরোধ করা সহজ হয়। জন্মগত মিউটেশন বা বয়স বাড়ার সাথে সাথে জিনের ওয়্যার আউট এর মাধ্যমে মিউটেশন হলে আমাদের করার কিছু থাকে না। ভালো
সুখবর হলো এই যে আমেরিকান ক্যান্সার সোসাইটি এর মতে 42% ক্যান্সার প্রিভেন্টিবল হয় লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে। এই ছকের দিকে তাকাই, স্মোকিং এর মাধ্যমে 19%, অ্যালকোহলের মাধ্যমে 5.6% ক্যান্সার হয়। তাই আমাদের প্রথমেই ধূমপানকে না বলতে হবে এবং অ্যালকোহল পান করা থেকে বিরত থাকতে হবে। স্মোকিং এর পরে দ্বিতীয় সর্বোচ্চ ক্যান্সার হয় ওবেসিটি এর কারণে। তাই দেহের অতিরিক্ত ওজন কমানোর জন্য নিয়মিত ব্যায়াম করতে হবে, স্বাস্থ্যকর খাবার খেতে হবে। খাবারের নির্বাচনের ক্ষেত্রে প্রকৃতিতে পাওয়া যায় এমন খাবারকে বেশি প্রায়োরিটি দিতে হবে, যেমন ভেজিটেবলস, ফ্রুটস, বেরিজ, নাটস, হোল গ্রেনস, বিনস, মিল্ক, এগ। প্রসেসড ও প্যাকেটজাত খাবারকে না ভুলতে হবে, কারণ এর মধ্যে বিভিন্ন ধরনের কার্সিনোজেন সৃষ্টিকারী এজেন্ট পাওয়া যায়। যেমন ব্রেডে পটাশিয়াম ব্রোমেট থাকে। প্রিজারভেটিভস বা আর্টিফিশিয়াল কালারিং করা হয় এমন খাবার খাওয়া যাবে না। আর্টিফিশিয়াল কালারিং এর মধ্যে রয়েছে গ্রিল, কাবাব ইত্যাদি। ফিজিক্যাল কার্সিনোজেন যেমন ইউভি রেডিয়েশনের মাধ্যমে 4.7% ক্যান্সার হয়ে থাকে। সূর্যের আলোতে ইউভি রশ্মি থাকে যেটি আমাদের দেহের ত্বকীয় ক্যান্সার সৃষ্টি করতে পারে। বিশেষ করে গ্রীষ্মকালে সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত ইউভি ইন্ডেক্স বেশি থাকে, যার কারণে সানবার্ন হতে পারে। এই সময় বাইরে গেলে স্কিন লোশন ব্যবহার করতে হবে। কাজের পরিবেশে বেনজিন, আসবেস্টস, ভিনাইল ফ্লোরাইড, আর্সেনিকের ব্যবহার থেকে বিরত থাকতে হবে, কারণ এইগুলো ডিরেক্টলি হিউম্যান কার্সিনোজেন। এছাড়াও বায়ু দূষণ রোধ করতে হবে। পেস্টিসাইড, ফার্টিলাইজার বেশি ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে, এসবেও কার্সিনোজেন থাকে। বাংলাদেশের মতো ডেভেলপিং কান্ট্রি গুলোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বায়োলজিক্যাল কার্সিনোজেন, যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া। ভাইরাসের মধ্যে উল্লেখযোগ্য হলো হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস, HIV ভাইরাস। এদের থেকে বাঁচার জন্য ভ্যাকসিন বা টিকা গ্রহণ করতে হবে, যেমন হেপাটাইটিস বি ভ্যাকসিন, হেপাটাইটিস সি ভ্যাকসিন ইত্যাদি। একজন মানুষ যখন ক্যান্সার আক্রান্ত হয়ে প্রথম জানতে পারে, তখন তার মানসিক অবস্থার উপর সবচেয়ে বিরূপ প্রভাব দেখা দেয়। অস্ট্রেলিয়ান ক্যান্সার সার্ভাইভার ইয়ান গোলার এর রচিত ইউ ক্যান কনকুয়ার ক্যান্সার আর নিউ ওয়ে অফ লিভিং বইতে ক্যান্সার পেশেন্টের মানসিক স্বাস্থ্য কেমন হওয়া উচিত, ক্যান্সার পেশেন্টদের সাথে অন্যদের ব্যবহার কেমন হওয়া উচিত, এইসব বিষয় তুলে ধরা হয়। এখানে বলা হয় লিভিং ওয়েল, ডাইং ওয়েল উইথ হ্যাপিনেস। মানসিক স্বাস্থ্য এতটাই গুরুত্বপূর্ণ যে মনের বিরুদ্ধে যে কোনো কাজ করতে নিষেধ করা হয়, কেননা মানসিক চাপ ও কষ্ট থেকে এসব রোগের আক্রমণের পুনরায় ঝুঁকি থাকে। বাংলাদেশের শামীম খান এই বইটির অনুবাদ করেন এবং এর নাম দেন ক্যান্সার বিজয়। ক্যান্সার হলে কিছু করার থাকে না, কিন্তু কিভাবে জীবনকে আনন্দের সহিত উপভোগ করা যায় সেটি উপজীব্য বিষয়। ক্যান্সার আক্রান্ত হয়েও জীবনকে নিজের মতো করে উপভোগ করার দৃশ্য আমরা সুশান্ত সিং রাজপুত এর দিল বেচারা এবং হলিউড দ্য 14 আওয়ার্স স্টার্স মুভিতেও দেখতে পাই। তাসনুবা অতসীর নানি ক্যান্সারে পরলোক গমন করলে সকল ক্যান্সার যোদ্ধাদের উৎসর্গ করে অতসী অল্প একটু জীবনের গানটি রচনা করেন। গানটি 2024 সালের অক্টোবর মাসে প্রথম প্রকাশিত হয়। গানটির কিছু অংশ হলো: আমার অল্প একটু জীবন বাকি, স্বল্প বাকি নয়ন আলো। ক্যান্সার প্রাথমিক পর্যায়ে অর্থাৎ মেটাস্টেসিসের আগে শনাক্ত করতে পারলে চিকিৎসা দিয়ে সরিয়ে তোলা সহজ হয়। এজন্য ক্যান্সার সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে হবে। স্কুল কলেজের পাঠ্যক্রমে এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করে শিক্ষার্থীদের শেখাতে হবে। ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য প্রতি বছর 4 ফেব্রুয়ারিকে বিশ্ব ক্যান্সার দিবস হিসেবে পালন করা হয়। প্রতি বছরের এই দিনে ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ, প্রতিরোধ ও প্রতিকার করার জন্য মানুষকে উৎসাহিত করা হয়। সবশেষে মৃত্যু যে অনিশ্চিত নয়। আমাদের ইসলাম ধর্মে বলা হয় কুল্লু নাফসিন জায়গাতুল মাউত, অর্থাৎ প্রত্যেক প্রাণী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আজ হোক কিংবা কাল হোক, একদিন সেই অন্ধকারের দিকে ধাবিত হতেই হবে। তাই বাঁচার মতো বাঁচি, ক্যান্সার হলে সর্বোচ্চ প্রতিকার নিয়ে হাসি খুশিতেই সংগ্রাম করি। ভয় নয়, সাহসিকতায় জয়, সচেতনতায় মুক্তি। অনেক অনেক ধন্যবাদ।